আমার ভালোবাসার মানুষটা আমার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সে বসে আছে ডাইনিং রুমে সোফায়, তার পরিবার সহ। প্রিয়ার গায়ে মেরুন রঙের জামদানির শাড়ি, মুখে উজ্জ্বল হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। সবার মধ্যে একটা হইচই ভাব, অথচ আমার চোখে পানি। যে মানুষটাকে এত ভালোবেসেছি, যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি, সেই মানুষটা চোখের সামনে আমার ছোট বোনের হয়ে যাচ্ছে। কিভাবে মানবো আমি? কিভাবে নিজেকে স্বাভাবিক রাখবো? সেই মানুষটার নেই কোনো দোষ। সে তো জানেই না অতসী নামের কেউ তাকে জান প্রাণ উজাড় করে ভালোবেসেছে, তাকে নিয়ে প্রতিটা রাত্রে স্বপ্ন বুনেছে, তার জন্য ভালোবাসার ঘর সাজিয়েছে। প্রিয়ারা তো হাতে পায়ে ধরলাম, একবার অন্তত একবার জানাতে দে অরণ্যকে, একবার ওকে বলি আমার ভালোবাসার কথা। প্রিয়া দিল না, ঘরে আটকে দিল আমাকে, যাতে অরণ্যকে নিজের করতে না পারি। আমার কান্না ওর কাছে কিছুই না, কিছু হবেও বা কেন? আমি তো ওর সৎ বোন। সৎ বোনের জন্য কেউ কি নিজের ভালোবাসা ত্যাগ করতে পারে? তাহলে আমি কেন পারবো? প্রিয়ার কাছে আমার মর্যাদা নেই, মূল্য নেই, তাহলে আমি কেন ওর কথা ভাববো? আমার চোখের পানি যার কাছে কিছু না, তার জন্য আমি কেন সব ভুলে যাওয়ার চেষ্টা করব? আমি তো অরণ্যকে সত্যি সত্যি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই ভালোবাসা এত সহজে ভুলে যাওয়া যায় কি? অত সে ঘুরে দাঁড়া, তুই রুখে দাঁড়া, লড়াই কর। যেটা তোর সেটা তোরই। অনেক অবলা থেকেছিস, সবার জন্য চিন্তা করেছিস। অরণ্য কোনো বস্তু না যে প্রিয় চাইলো আর দিয়ে দিলি। তোর জিনিস তোকে কেড়ে আনতে হবে। যদি না পাস, হ্যাঁ আমি কেড়ে আনবো, আমাকে তো কেড়ে নিয়েই শিখতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে এক নাগারে কথাগুলো বলে থামে অতসী। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। মনে হচ্ছে কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে কেউ। সেই আগুনের উত্তাপ বইতে অতসীর নিঃশ্বাস আটকে যাচ্ছে। দরজায় খুট করে শব্দ হতেই অতসী চোখ মেলে নিজেকে স্বাভাবিক করে ফেলল। হাসি হাসি মুখে প্রিয়া ঢুকেছে। সে উচ্ছ্বসিত গলায় বলল, ওরা আমাকে পছন্দ করেছে আপু। আপু? হ্যাঁ, এই আপু ডাকটা প্রিয়ার মুখ থেকে একদম মানায় না, তাও আবার অতসীর জন্য। সে তো বড়, অথচ প্রিয়া তাকে বড় হিসেবে কোনো সম্মান দিয়েছে কি? অতসী চুপ করে রইল। প্রিয়া বিছানায় বসতে বসতে বলল, ফাইনালি অরণ্য আমার। অতসীর কলিজায় টান পড়ে, চোখ ছাপিয়ে জল ভরে ওঠে। সে গোপনে হাঁ করে নিঃশ্বাস নেয়, জলগুলোকে চোখের ভেতর টেনে নেওয়ার চেষ্টা করে। প্রিয়া ভ্রু কুঁচকে বলে, কথা বলছো না কেন? আমার খুশিতে তুমি খুশি না? কাটা গায়ে নুনের ছিটা দিয়ে বুঝিয়ে কেই বলে। অতসীর রাগ লাগছে। প্রিয়ার দুগাল ফাটিয়ে দিতে পারলে রাগটা পুরোপুরি নেমে যেত বোধ হয়। সে নিজের ইচ্ছাকে বহু কষ্টে দমন করলো। অস্ফুট স্বরে বলল, হ্যাঁ খুশি। তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুমি খুশি। না মনে হলে কিছু করার নেই। আচ্ছা আপু, দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে? তুমি কেন অরণ্যের পেছনে লেগে আছো বলো তো? আমি ওকে ভালোবাসি, ব্যাপারটা বুঝতে পারছো না নাকি? তুইও বা কেন ওর পিছে পড়ে আছিস? দুনিয়াতে তো অনেক ছেলে পড়ে আছে, আমিও তো ওকে ভালোবাসি। তুই কেন সেটা বুঝতে পারছিস না? আপু। প্রিয়া উঠে দাঁড়ায়। তার চোখ বড় বড় হয়ে গেছে, নাকের পাটা ফুলে গেছে সামান্য, গালে রাগের লাল আভা। অতসী ভাবলেশহীনভাবে বলল, কি? প্রিয়া রাগে সরে বলল, অরণ্য ইজ মাইন। কদিন পর সে আমার হাজবেন্ড হবে। নিজের ছোট বোনের স্বামীকে ভালোবাসার কথা বলছো? লজ্জা করছে না তোমার? অতসী বিদ্রুপের হাসি হাসলো, এখনো স্বামী হয়নি, আগে হোক, তারপর দেখা যাবে। তুমি কিন্তু তোর লিমিট ক্রস করতেছো। আমি আমার লিমিটের মধ্যেই আছি প্রিয়া, ডোন্ট ফরগেট। আমি তোর বড় বোন, টক উইথ রেসপেক্ট। প্রিয়া চেঁচিয়ে বলে ওঠে, ফাক বড় বোন, তোমার মতো বড় বোন না থাকলেই ভালো হতো আমার। আমার ভালোবাসার বাগানে কাটা হয়ে আছো তুমি, আর তুই তো আমার বাগানটাকে মেরে ফেললি। আব্বু কি বলেছিল ভুলে গেছো সব, নাকি মনে করিয়ে দেব? অত সে ফের তার ছিল ভরা হাসি হাসলো। কে আব্বু? তোর আব্বু? কি বলেছে না বলেছে সেসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমার আব্বু নাই। আমার আব্বু থাকলে আমাকে কখনো এত যন্ত্রণা দিতে পারতো না। ফাইন, ওরা যাক, আব্বুকে কথাগুলো বলতে হবে। বল যা। তার মনা ইসলাম ঝুমঝুম
করতে করতে রুমে ঢুকলেন। তখনই প্রিয়াকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বললেন, 3 দিন পর আংটি বদলের দিন ঠিক হয়েছে। তোর কপাল আছে, এত ভালো ছেলে, এত বড় লোক তারা, কত টাকা পয়সা, নিজেদের বাড়ি। প্রিয়া জয়ের হাসি হাসল। তানমনা ইসলাম অতসীর দিকে তাকিয়ে ফের বললেন, আরে এই মুখ পরি রে, দেখ গায়ের রং কি ময়লা, কেউ পছন্দ করে না, এই জন্য এত বিয়ের প্রস্তাব আনছি, একটাও রাজি হলো না। এটারে দেখার পর আল্লাহ জানে কতকাল আমার ঘাড়ে বসে খাবে এই ছেড়ি। কথাগুলো সূচের মতো বিঁধল অতসীর হৃদয়ে। মুখ ভেঙে কান্না আসছে তার। মন ডাকছে মা মা বলি। জোর করে কান্না আটকে অতসী জবাব দেয়, বেশি দিন থাকবো না আম্মা, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। অতসী দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তার চোখের বাঁধ শীঘ্রই ভাঙবে। তার কান্না সে কাউকে দেখাতে চায় না। আজ তাহলে উঠি আমরা, রফিক সাহেব বলে উঠলেন। তা শুনে জহির ইসলাম বললেন, ঠিক আছে ভাই, দ্রুত দেখা হচ্ছে। একটা সম্পর্ক যখন গড়তে যাচ্ছি তখন তো দেখা হবে। হ্যাঁ তাই তো। এমন বিষয়ে রফিক সাহেবের স্ত্রী বেলি বেগম বললেন, 1 মিনিট, আমরা তো কাবেরের কথা ঠিকঠাক করলাম না। রফিক সাহেব ব্যস্ত গলায় সাই মেলালেন, তাই তো, এত জরুরি একটা জিনিস ভুলে যাচ্ছিলাম। জহির ইসলাম বললেন, বিয়ের কাজ এত এত যে অনেক সময় অনেক কিছুই ভুলে যাই আমরা। বেলি বেগম বললেন, কিন্তু ভুললে তো চলবে না। আমি চাই না আমার একমাত্র ছেলে বিয়ের সময় কোনো হট্টগোল বাজুক। তাই আগে থাকতে সব প্ল্যান করে রাখা ভালো। জি ভাবি, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে ভাই আপনি বলুন, মেয়ের বিয়েতে কত কত কাবিন চান? রফিক সাহেব প্রশ্ন করলেন। জহির ইসলাম অস্বস্তিতে পড়ে গেলেন। সে তো চায় 10 লাখ, কিন্তু কিভাবে বলবে কথাটা? আগে আগে 10 লাখ বলে দেওয়া চক্ষু লজ্জার ব্যাপার আছে তো। জহির ইসলাম আমতা আমতা করে বলেন, আমি আর কি বলবো ভাই, আপনিই বলুন। না না, আপনি মেয়ের বাবা, আপনি বলুন। আপনার একটা চা পাওয়া অবশ্যই থাকতে পারে। তবে ভাই, অনেকে ভাবে বেশি কাবিন করলে বিয়ে টিকে যায়, কিন্তু আমি মনে করি যে বিয়ে সেটা এমনিতেই টিকবে। কাবিনের সঙ্গে বিয়ের সম্পর্ক কি, তাই না বলেন? এই দেখেন, আমার বড় মেয়ে দিবা 5 লাখ টাকা দিয়ে কাবিন করলাম, বিয়ে দিলাম 10 লাখ টাকা খরচ করে, অথচ 1.5 বছরের মাথায় পোয়াতি মেয়ে এসে হাজির। সেই যে এলো আর গেল না। জামাইটা ভালো ছিল না, বুঝলেন? মদ গাঁজা। রফিক সাহেব কথা শেষ করতে পারলেন না। বেলি বেগম ধমকে উঠলেন, আহ থামবে তুমি? সবসময় কথা বলার মেশিন চালু হয়ে থাকে, তাই না? আচ্ছা আমি বলি, ভাই আমরা 3 লাখ করবো কাবিন, আপনার আপত্তি নেই তো? জহির ইসলাম হতভম্ব হয়ে গেলেন। 3 লাখ মানে? 3 লাখ টাকায় কাবিন হয় নাকি আজকাল? কিন্তু মুখে কি ছুটি বলতে পারলেন না। কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায়, প্রিয়াকে কি জবাব দেবে সে? মেয়ে বড় ভালোবেসে এই ছেলেটাকে। ছেলেটাও তো সুপুত্র, কি সুন্দর, চুপচাপ বসে ফোন টিপছে। বড়দের কথার মাঝে কোনো আগ্রহ নেই তার। অথচ আজকালকার ছেলেরা বড়দের কথা গেলার জন্য সবসময় হাঁ করে বসে থাকে। শেষ পর্যন্ত 3 লাখ কাবিননামা ঠিক হয়। কাজী ছেলে পক্ষ থেকে আনা হবে, উকিল মেয়ের পক্ষ থেকে দেওয়া হবে। সব পরিকল্পনা শেষে রফিক সাহেব যখন উঠে দাঁড়ালেন, ঠিক তখনই অতসী ঘরে ঢুকল। রফিক সাহেব আলী বেগমকে সালাম দিয়ে দিল বড় গলায়। বেলি বেগমকে সালাম দিল বড় গলায়। অরণ্যকে এক নজর দেখে নিয়ে চা নাস্তার ট্রে তুলে চলে গেল। জহির ইসলাম রাগে ফেটে গেল। এই অলক্ষণে মেয়েটা কেন এসেছে এ ঘরে? ওকে তো মানা করা হয়েছিল না আসার জন্য, তবুও কেন এসেছে ও? বেলি বেগম জিজ্ঞেস করলেন, এই মেয়ে কে? কাজের লোক? জহির ইসলাম গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জি। মেয়েটা তো ভালোই, মাশাআল্লাহ। তারা চলে গেলে জহির ইসলাম রাগী গলা অতসীকে হাঁক ছেড়ে ডাকে। অতসী কাচুমাচু হয়ে ওনার সামনে এসে দাঁড়ায়। জহির ইসলাম বললেন, তোকে বলেছিলাম না ওনারা না যাওয়া অবধি তুই এই ঘরে আসবি না। অতসী মিনমিনে গলায় বলে, আমি ভাবলাম ট্রেগুলো আম্মা নিবে, তার চেয়ে বরং আমি নি। সেটা ওনারা চলে যাওয়ার পরেও নেওয়া যেত। সরি আব্বু। তোর সরি আমি? তুই কি আমার মেয়ের ভালো চাস না? ইচ্ছে করে এসেছিস? বিয়ে ভাঙার মতলব তোর? জহির ইসলামের চিল্লাচিল্লিতে প্রিয়া তানমনা ইসলাম এসে উপস্থিত হয়। তানমনা ইসলাম বলে ওঠেন, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না? তারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেই
ঘরে আসছে ট্রেনে আর বাহানা ধরে। ওর আসল মতলব আমার মেয়ের বিয়ে ভাঙা। সব বুঝি আমি। প্রিয়া মাছকে ফোড়ন কাটে। কিছুক্ষণ আগেও আমাকে উঁচু গলায় বলে ও নাকি অরণ্যকে ভালোবাসে, ও নাকি তোমাকে বাপ বলে মানে না। ওর সাহস কত একবার ভাবছো? তানমনা ইসলাম দাঁতে দাঁত ঘষে এগিয়ে আসে। অতসীর চুলের মুঠি হাতের মুঠোয় নেন। অতসী গঙ্গিয়ে ওঠে। তিনি তবুও ছাড়েন না। নটি বলে অতসীর গাল ভরিয়ে দেন থাপ্পড়ে। অতসী চিৎকার করে কাঁদছে। তার কান্না কারো মন অব্দি পৌঁছাতে পারছে না, অথচ ঘরের দেওয়ালগুলো যেন অতসীর কান্নায় থমকে গেছে। আকাশে সন্ধ্যার মেঘ, প্রকৃতিতে হালকা কুয়াশার জাল। শীত বাতাস হু হু করে ঢুকছে এক একটা রুমে। গত 5 বছরে এমন শীত পড়েছে কিনা সন্দেহ। পায়ে জুতা ছাড়া হাঁটা যায় না, গরম কাপড় সারাক্ষণ শরীরে এঁটে রাখতে হয়। প্রিয়া তো কম্বল ছেড়ে উঠেই না। তার কাজ খাওয়া দাওয়া করা, মোবাইল টিপা আর ঘুমানো। এসব করতে হলে কম্বলের বাহিরে বের হওয়ার প্রয়োজনটাও পড়ে না। অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে রশি, কিন্তু পড়ালেখার ইচ্ছে না থাকায় মাঝপথে ছেড়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে। অতসীর খুব ইচ্ছা ছিল পড়ার, নিজের আলাদা পরিচয় বানানো, কিন্তু মাধ্যমিক দেবার পর কলেজের গণ্ডিতে পা রাখতে দেয়নি জহির ইসলাম ওকে। অতসী প্রথম কদিন খুব কেঁদেছিল, ঝামেলা করেছিল অনেক, তাতে জহির ইসলামের মন গলেনি। উল্টো অতসীকে মার খেতে হয়েছিল। রাগ করে খাবার না খেলে কেউ আসতো না আদর করে খাওয়াতে, তাই অতসী নিজে থেকে খেয়ে নিত পরে। যার কেউ নেই তার তো নিজের খেয়াল রাখতে হবে। অতসীর গালগুলো হাতের 5 আঙুলের দাগে লাল হয়ে ফুটে আছে। চুলের অবস্থা বিধ্বস্ত। ওকে দেখে মনে হচ্ছে ওর উপর দিয়ে একটা সুনামি বয়ে গেছে কিছুক্ষণ আগে। এত ঠান্ডায় অতসীর গায়ে কোনো গরম কাপড় নেই। সে থেমে থেমে কেঁপে উঠছে, ঠান্ডায় কাঁপছে, সঙ্গে কান্না করতে গিয়েও কাঁপছে। তানমনা ইসলাম রুমে ঢোকেন, বজ্রপাতের গলায় বলেন, এখানে বসে বসে অস্ত্র ফেলা ছাড়া আর কিছু করার নাই? রাতের খাবার কত দূর? অতসী হাতের উল্টো পাশ দিয়ে ডলে ডলে চোখ মুছে বলে, আমি দেখতেছি। মাটিতে পা ফেলতে অতসী শিউরে ওঠে। এত ঠান্ডা, বাথরুম ব্যবহারের জন্য মাসে মাসে জুতা কেনা হয়, অথচ অতসীর জন্য এক জোড়া কেনা মানেই টাকা নষ্ট। অতসী হাঁটতে গিয়ে বুঝলো সে টাল সামলাতে পারছে না ঠিক মতো, বারবার উল্টে পড়ে যাচ্ছে। কোনো রকমে রান্নাঘর অব্দি পৌঁছালো। শীতকাল তার জন্য একদিক দিয়ে সুবিধার, রান্নাঘরে থাকতে হয়, এতে গরম গরম ভাব থাকে শরীরে। অতসীর জন্য চুলার উত্তাপই যথেষ্ট, দামি কম্বলের ওর জন্য নয়। মেয়েকে তো সত্যি পছন্দ হয়েছে বাবা? বেলি বেগমের প্রশ্নে অরণ্য লাজুক ভঙ্গিতে হাসে, মুখে কিছু বলে না। দিবা মাছ দিয়ে ফোড়ন কাটে। তোমার ছেলে মেয়েদের চেয়েও বেশি লজ্জাবতী। কি খেয়ে ওকে পেটে ধরছিল আম্মা? তুই থামতো, যা তা বলিস সবসময়, মুখে আটকায় না কিছু? দিবা হেসে কুটি কুটি ঠোঁটের হাসি দীর্ঘ করে বলে, না আম্মা, আটকায় না। বেলি বেগম দিবার থেকে নজর সরিয়ে অরণ্যর দিকে নজর দেয়। ছেলেটার গায়ের রং মাশাআল্লাহ, তার গায়ের রং ময়লা। অরণ্যের বাবার গায়ের রঙও শ্যামলা। দিবাও তাই শ্যামলা হয়েছে দেখতে, অথচ মাছ দিয়ে অরণ্য ধবধবে ফর্সা শরীর নিয়ে পৃথিবীতে এসেছে। সঙ্গে এনেছে গোলগাল একটা মুখ, নাকটা একটু মোটা, তাতে কিছু যায় আসে না, বরং মনে হয় এই মোটা নাকি অরণ্যর মুখে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরো। বেলি বেগম বললেন, কি রে, জবাব দিচ্ছিস না যে? অরণ্য অবু হয়ে শুয়েছিল, সেভাবেই বলল, কি বলবো, মেয়ে পছন্দ হয়েছে? না হলে তোমাদেরকে বিয়ের প্রস্তাব পাঠাতে বলতাম আমি, বলো। বেলি বেগম হাসলেন, এত লজ্জা পাস তুই? না জানি বিয়ের পর প্রথম কিভাবে থাকবে বউয়ের সাথে। অরণ্য লজ্জায় উঠে বসল, মাথা ঝাড়া দিয়ে বলল, ধ্যাত মা, মাঝে মাঝে তুমি একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যাও, কি যে বলো। বেলি বেগম দিবা হেসেই যাচ্ছে। দিবা বলল, শোনো মা, ঠিক কথাই বলেছে। ওই মেয়ের সঙ্গে তুই জিতো নাকি কদিনের পরিচয়ে ভালোবাসা? অরণ্য বলল, ইজি বলতে ফেসবুকে কথা হয়, সরাসরি ততটা কথা হয়নি। দিবা আতকে উঠল, বলিস কি? যা সত্য তাই বললাম। তাহলে তো সর্বনাশ। কেন? অরণ্যের ভ্রু কুঁচকে গেল। যে মেয়ের সঙ্গে ভালো মতো কথাও বলিসনি, সামনাসামনি তার সঙ্গে সংসার করবি কিভাবে? এখনো হাতে সময় আছে।
বিয়ের আগে আগে ইজি হয়ে নি, তোর জন্যই ভালো। বেলি বেগম সায় দিলেন দিবার কথা। হ্যাঁ বাবা, তোর বোন ঠিকই বলেছে। বৌমাকে নিয়ে একটু ঘুরতে টুরতে যা, দুজনে দেখা কর, কথা বল, একজন অন্যজনের পছন্দের ব্যাপারে যা, তবে না সংসার সুখের হবে। অরণ্য অসহায় চোখে তাকালো। মেয়েদের সঙ্গে কথা বলতে খুবই আনিজি লাগে তার, তাও আবার সামনাসামনি। ওরে বাবা, সে তো ভয়ঙ্কর ব্যাপার। দিবা বড়দের মতো করে বলল, ভ্রুকুচকে লাভ নেই, আজকে যা বিকেলে প্রিয়াকে নিয়ে ঘুরে আই কোনো রেস্টুরেন্ট থেকে, একসঙ্গে কথা বল, আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আজকেই? বেলি বেগম বললেন, হ্যাঁ আজকেই। অরণ্য নিরুপায় গলায় বলল, ঠিক আছে, ওকে ফোনে বলে দিই তৈরি থাকার জন্য। দিবা সঙ্গে সঙ্গে বলল, না না, একদম না। অরণ্য কপাল কুঁচকে বলল, কেন? আরে গাধা, সারপ্রাইজ দিবি। তুই বিকেলে ডাইরেক্ট ওদের বাড়ি চলে যাবি, তারপর প্রিয়াকে নিয়ে ঘুরতে বের হবি। মেয়েরা সারপ্রাইজ বেশি পছন্দ করে, বুঝেছিস? আর কি কি করতে হবে? অনেক কিছু করতে হবে, মাত্র তো বিয়েটা করতে যাচ্ছিস। কথা শেষ করে দিবা আর চোখটা টিপল। পরন্ত বিকেল, বাহিরে ঝলমলে রোদ, অথচ উত্তাপ নেই মোটেও। গায়ে কেমন শিউরে ওঠা শীত শীত করছে। অত সে ছাদে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগেই গোসল করে এসেছে সে। কিছু এক বালতি কাপড় ধুয়েছে, সব কাপড় দড়িতে মেলে দিয়ে সে উদাসীন চোখে তাকিয়ে আছে আকাশ পানে। তার জীবনটা তো অন্যরকম হতে পারত, তার জীবনে সুখগুলো ধরা দিতে পারত। কেন তার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল? কেন তার মা তাকে ফেলে চলে গেল দূর অজানায়? অতসীর বুকের মাঝে হু হু করে হাহাকার করছে। সে চোখ বুঝে ভাবনার জগতে চলে যায়। সকাল 11টা। গলির মোড়ের দোকানে এসেছে অতসী, হাতে সাপ্তাহিক বাজারের লিস্ট। সে আজ পর্যন্ত দেখেনি কোনো পরিবারে বাবা জীবিত থাকতে ঘরের মেয়ে বাহিরে বাজার করতে বের হয়। তাও যদি বাবা অক্ষম থাকে সেটা একটা কথা, অতসীর বাবা একদম সুস্থ সবল একজন মানুষ। তবুও ঘরের সমস্ত কাজকর্মের পাশাপাশি বাজারের দায়িত্বটাও তার কাঁধে পড়েছে। অতসী দোকানের এক কোনায় দাঁড়িয়েছিল চুপচাপ করে। আরো দুজন কাস্টমার ছিল দোকানে। ভিড়ের কারণেই অতসী নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। ঠিক তখনই কাঙ্ক্ষিত সেই পুরুষ আসে। দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে চলে যায়। শুধু সে যে অতসী তাকিয়েছিল তার দিকে তা নয়, দোকানের সবাই ছেলেটির দিকে তাকিয়েছিল। এত সুন্দর ছেলে সহজে চোখে পড়ে না। এভাবে প্রথম দেখা অতসীর সঙ্গে অরণ্যের। এরপর একদিন প্রিয়ার ফোনে অরণ্যের ছবি দেখতে পায় অতসী। সেই মুহূর্তে চিনে ফেলে ছেলেটিকে। আগ্রহ নিয়ে প্রিয়াকে বলে, এই ছেলে কে প্রিয়া? প্রিয়া ভাবলে শিন গলা জবাব দেয়, আমার আপকামিং বয়ফ্রেন্ড। অতসী বুঝতে না পেরে প্রশ্ন করে, আপকামিং বয়ফ্রেন্ড মানে? ছেলেটাকে পটানোর চেষ্টা করছি, পটে গেলে বয়ফ্রেন্ড হয়ে যাবে। প্রিয়ার কথা শুনে অতসী বুকে পাথর চাপা দেয়। যেখানে প্রিয়া হাত দিয়েছে সেখানে অতসীর না থাকাই ভালো, কিন্তু পারেনি। অরণ্যের রূপের গুণের হোক আর যার জন্যই হোক, অরণ্যকে খুব মনে ধরে যায় অতসী। এমনও অনেক দিন কেটেছে অতসী অরণ্য ভেবে নিজের সঙ্গে নিজেই কথা বলেছে। ছাদে বাতাস দেখতেছস? নিচে নামতে মন চায় না? তার মনে ইসলামের ঝাঁঝানো কথায় অতসী ধাক্কার মতো খায়। সে লাফিয়ে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে। দ্রুত পায়ে নিচে নেমে যায়। তার মনে ইসলাম কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছেন, মুখ দিয়ে অনর্গল বাজে ভাষা ব্যবহার করে যাচ্ছেন, যা শুনে অতসীর কান গরম হয়ে উঠেছে। সে চুপটি মেরে বাসা থেকে বেরিয়ে যায়। আজকে সাপ্তাহিক বাজার করার দিন, সন্ধ্যার পর বের হতে ইচ্ছা করে না। দেখেই বিকেলে বাজারের ব্যাগ নিয়ে বের হওয়া। অরণ্য চিন্তিত মুখে প্রিয়াদের বাড়ির সামনে পায়চারি করছে। একবার ভাবছে ভেতরে ঢুকবে, আবার ভাবছে মাত্রই কাল বিয়ের কথা হলো, আর আজকে সে এসে হাজির। ব্যাপারটা কোন চোখে দেখবে তারা কে জানে। অরণ্য সিদ্ধান্ত নিতে পারছে না কেন। সে রাস্তার এদিক ওদিক এলোমেলো পায়ে হেঁটে বেড়াচ্ছে। অতসী বাড়ির বাইরে এসে অরণ্যকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে থেমে দাঁড়ালো। তার ঠোঁট দুটো নিজেদের শক্তিতে আলাদা হয়ে পড়ে। বুকের মাঝে চাপা উত্তেজনা। অরণ্য দেখতে পায় অতসীকে। সে হন হন করে অতসীর সামনে এসে দাঁড়ায়। বিনীত ভঙ্গিতে বলে, একটা সাহায্য করবেন প্লিজ? এত মিষ্টি গলা, একটা ছেলের কণ্ঠ চিকন আর সুরেলা হয়, একেই বুঝি বলে কিন্নর কণ্ঠ। অতসী 7-5 ভাবনা থামে অরণ্যের গলায়। কি?
করবেন সাহায্য? অতসী নিজেকে সামলে নেয়, নিয়ে যাওয়া গলায় জবাব দেয়, জি বলেন। প্রিয়াকে ডেকে দিবেন, বলবেন আমি আসছি ওর সাথে দেখা করার জন্য। আপনি এই বাড়ির কাজের লোক না? অতসী ধাক্কা খায়, কি বলবে বুঝে উঠতে পারে না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে অরণ্যর দিকে। অরণ্য উদ্গ্রীব হয়ে আবার বলে, প্লিজ একটু ডেকে দেন না ওকে। অতসী ঠান্ডা গলায় প্রশ্ন করে, কেন, কি দরকার? অরণ্য বিস্মিত হয়, তো বউ বলে, একটু ঘুরতে যাব। অতসী হৃৎপিণ্ডে মরিচের পানি ছোড়া হলো যেন। যাকে সে ভালোবাসে সে এসে তাকেই বলছে তার ছোট বোনকে ডেকে দেওয়ার জন্য, কারণ তারা ঘুরতে যাবে। হ্যাঁ। অতসী ঠান্ডা গলায় বলল, আপনি ফোন নিয়ে আসতে বলেন, ফোন দিয়ে আসতে বলেন, আমি ডাকতে পারবো না। কেন পারবেন না? আজব তো। ডোন্ট মাইন্ড, একজন কাজের লোকের স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। অতসী চেঁচিয়ে বলে উঠল, আমি কাজের লোক না, এই বাড়ির মেয়ে, বড় মেয়ে। অরণ্য চমকে উঠল। সে বড় বড় চোখে অতসীর দিকে তাকিয়ে রইল। এতক্ষণ বাদে অতসীর দিকে ভালো মতো নজর দিল সে। অতসীর পোশাক, কথাবার্তা, আচরণ, পরিপাটি ভাব কোনোভাবে কাজের লোকের সঙ্গে মিলে না। এর মানে কি অতসী সত্যি বলছে? তাহলে প্রিয়ার আব্বু কেন বলল যে অতসী কাজের লোক? নিজের মেয়েকে কেউ কাজের লোকের পরিচয় দেয়? অরণ্যের কোনো অঙ্ক মিলছে না। সে অস্ফুট স্বরে অবিশ্বাস নিয়ে প্রশ্ন করে, আপনি প্রিয়ার বড় বোন? অতসীর গলা ক্লান্ত, জি, আমি ওর বড় বোন। তাহলে আঙ্কেল যে গতকাল আপনাকে, আমার অনেক কথা আছে, প্লিজ আমাকে নিয়ে কোথাও চলুন, সব বলবো আমি, তবে এখানে না। বাসার কেউ দেখলে আমাকে মেরে ফেলবে, প্লিজ চলুন অন্য কোথাও যাই। অরণ্যের আগ্রহ হচ্ছে খুব। কি কারণে একজন পিতা তার সন্তানকে কাজের লোক হিসেবে পরিচয় দেয় সেটা জানার জন্য তার ভেতরটা ছটফট করছে। সে সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা চলুন। ওরা একটা ক্যাফেতে বসে আছে। ক্যাফেটা অতসীর বাসা থেকে বেশি দূরত্ব নেয়। অতসী আর অরণ্য মুখোমুখি বসে আছে একে অপরের। অরণ্য চুপ করে আছে, অতসীকে সময় দিচ্ছে সব বলার। অতসীও নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে নিল মনে মনে। তারপর বলতে শুরু করলো, আমার আম্মু আমার জন্মের কয়েকদিন পর মারা যায়। আমি আমার আম্মুকে দেখিনি। বর্তমানে যিনি আমার মা হিসেবে পরিচিত তিনি আসলে আমার সৎ মা, প্রিয়ার আপন আম্মু। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন এ বাড়িতে কাজের লোকের মতো থাকি। অরণ্য অবিশ্বাস্য সুরে বলে, প্রিয়া কি আপনার সাথে খারাপ আচরণ করে? হ্যাঁ। ভাবতেই পারছি না প্রিয়ার চিন্তা ভাবনা এতটা নিচু কবে থেকে হলো। কেউ সৎ হলে তার সাথে খারাপ আচরণ করতে হবে? ছি। আর আঙ্কেলও বা কিভাবে পারলেন নিজের মেয়ের সঙ্গে এত বড় অন্যায় হতে দিতে? প্রিয়ার মা না হয় সৎ, কিন্তু আঙ্কেল তো আপন বাবা। আল্লাহ, দুনিয়াতে কত কি দেখতে হচ্ছে। অতসী ঠোঁটের কোনায় অস্পষ্ট হাসি। বাবা আমাকে যা বলে গালি দেয় আর যেভাবে মারে, সেসব যদি দেখতেন তবে বুঝতেন পৃথিবীতে অনেক কিছু দেখার বাকি আছে। অন্য চোখ কপালে তুলে বলল, আপনাকে মারে? হ্যাঁ। আপনি এত কিছু সহ্য করে এখানে পড়ে আছেন কেন? চলে যান কোথাও। কোথায় যাব? নিজের চাকরি, মাধ্যমিকের পর আর পড়ালেখার সুযোগ পাইনি। চাকরির জন্য সার্টিফিকেট লাগে, আমার তো সার্টিফিকেট নেই। অরণ্য ক্ষণকাল চুপ থেকে বলল, বিয়ে করে নি। অতসী তীব্র চোখে অরণ্যর দিকে তাকালো, পর মুহূর্তে চোখ সরিয়ে নিল। বিদ্রুপের গলায় বলল, শরীরের রঙের জন্য বিয়ে হয় না। হোয়াট? কি বলছেন? ঠিক বলছি, অনেক বিয়ের প্রস্তাব এসেছে, সব ভেঙে গেছে, কারণ আমি কালো। কই আপনি কালো? আপনি তো শ্যামলা, আর শ্যামলা মেয়েরা মায়াবতী হয়। আপনি করবেন কোনো শ্যামলা মেয়েকে বিয়ে? অরণ্য না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কেন করব না? শ্যামলা বলে কি মানুষ না? আর শ্যামলা মেয়েরা মায়াবতী হয়, বললাম না কথাটা? সংসার করার জন্য রূপবতীর থেকে মায়াবতী দরকার বেশি। অতসী স্মিত হাসল। মনে হয় সংসারের উপর পিএইচডি করেছেন। অরণ্য হেসে মাথা চুলকে বলল, আমার বড় বোনের থেকে শেখা এসব। সে বলেছে। আপনার বড় বোন আছে? হ্যাঁ, দিবা নামন। আমাকে নিজের ছেলের মতো যত্নে রাখে। অতসী হঠাৎ আপসেট হয়ে পড়ে, বলে, অথচ আমার ছোট বোনকে আমি এত ভালোবাসি। আরও। অতসী সশব্দে দীর্ঘশ্বাস ছাড়ে। অরণ্য বলল, প্লিজ আপসেট হবেন না, আমি প্রিয়ার সাথে কথা বলবো। ওর এমন নিচু মন মানসিকতা আমি মানতে পারছি না। অতসী আতকে উঠল, না না, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, এসব কাউকে বলবে না।
প্লিজ অনুরোধ আপনার কাছে। কেন? বললে কি হবে? অতসী একটুক্ষণ চুপ থেকে বলল, মারবে খুব। আজব, আমার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছেন, এসব শুনলেও মারবে? হ্যাঁ, তাদের ধারণা আমি প্রিয়ার বিয়ে ভেঙে দিতে চাই। আর আর অতসী আরণ্যের দিকে তাকিয়ে লজ্জায় দিকে তাকায়। লজ্জা লাগছে বলতে। অরণ্য অভয় দেয়, বলুন, সমস্যা নেই, আমি মাইন্ড করব না। আর ভাবে যে আমি আপনাকে পছন্দ করি, আপনার সঙ্গে বিয়ে করব। অরণ্য নির্বাক হয়ে পড়ে। কি বলবে বা কি বলা উচিত ভেবে পায় না সে। অতসী হঠাৎ অন্যরকম গলায় বলল, কত কথাগুলো ভেতরে চাপা পড়ে প্রতি মুহূর্তে যন্ত্রণা বাড়াচ্ছিল। আপনার সাথে সব বলতে পেরে নিজেকে হালকা লাগছে। আসলে আমার কোনো ফ্রেন্ডও নেই যে তার সঙ্গে সব শেয়ার করব। অরণ্যর মায়া লাগে খুব। পান পাতার মতো মুখ, মুখে প্রসাধনীর সামান্যতম ছাপ নেই, অথচ তাকে কত স্নিগ্ধ লাগছে দেখতে। প্রকৃতি নিজ হাতে মেয়েটাকে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। অরণ্য বলল, আজ থেকে আমি আপনার ফ্রেন্ড। 1 মিনিট। অরণ্য পকেট থেকে ছোট্ট নোটবুক বের করে একটা কাগজে তার নাম্বার লিখে দেয়। তারপর কাগজটা অতসীর হাতে গুঁজে দিয়ে বলে, আমার নাম্বার, যখন যা শেয়ার করতে ইচ্ছে করবে ফোন করবে। অতসী প্রাপ্তির হাসি হাসল, তার চোখ ছলছল করে ওঠে। ঘাড় নেড়ে বলল, আচ্ছা, একদম কাঁদবেন না প্লিজ। অতসী হেসে বললে, কাঁদবো না। অতসী ঘর ঝাড়ু দিচ্ছিল। রাত 9টা বাজে। হঠাৎ উল্কার গতিতে জহির ইসলাম রুমে ঢোকেন। অতসী কিছু বুঝে ওঠার আগেই ওর চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। অতসী হাওমাও করে চেঁচিয়ে ওঠে। গঙ্গানির আওয়াজে মুখ দিয়ে বারবার বের হচ্ছে, মা মা। পাশে তানমনা ইসলাম নামের সৎ প্রাণী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে প্রিয়াও। অথচ তাদের ভাবভঙ্গি এমন যে অতসীকে মেরে ফেললেও তাদের কিছু আসবে যাবে না। তানমনা ইসলাম বলে ফেললেন, মারলে ভালো মতো মারো, 2 দিন পর পর শরীরে শক্তি না খুইয়ে একদিনে মেরে ফেলো মাগিটারে, নয়তো মাগি পরে বিক্রি করে দিয়ে আসো যাও, ওর যন্ত্রণায় আমার মেয়ের কপাল পুড়বে। জহির ইসলাম অতসীকে ফ্লোরে ফেলে দিয়েছেন। কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো প্রহার করছেন আর বলছেন, তুই কোন সাহসে অরণ্যর সাথে দেখা করছস? এক খানকিত জন্ম দিয়াই আরেক বেটার লগে ভাইগে গেছে, আর আমারে দিয়া গেছে আরেক। তুই মরস না কেন? কই মাছের প্রাণ নিয়ে আইসস? আজকে তোরে মায়েরা ফেলামো, একদম গাঙ্গে ভাসামো কুচি কুচি করে কাইটা। রাত 12টার দিকে আত্মরা অতসীকে ঘর থেকে বের করে দিলেন জহির ইসলাম। একে তো হাড় কাঁপানো শীত, তার ভেতর গায়ের ভেতর ব্যথা, মাথার এক কোণা ফেটে রক্ত বের হয়েছিল, তাই এখন শুকিয়ে কালো রং ধারণ করেছে। ঠোঁটের পাশ কার সিটে হয়ে গেছে, জায়গায় জায়গায় বেল্টের বাড়ির দাগ। অতসী থরথর করে কাঁপছে। কোথায় যাবে সে? কোথায় কোথায় যাবে? অতসী অরণ্যর কথা মনে পড়তে এলোমেলো পা ফেলে একটা ফ্যাক্সি লোডের দোকানে যায়। ফোন দেয় অরণ্যকে। অরণ্য উপন্যাসের বই পড়ছিল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে অতসী দুর্বল গলায় হড়বড় করে বলে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে ওরা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। অতসী কথা শেষ করতে পারে না, মাথা চক্কর দিয়ে ওঠে। একটা ছোট মস্তিষ্ক আর কত প্রেশার সইবে। অতসী ধূপ করে পড়ে যায় মাটিতে। কান থেকে ফোন ছিটকে পড়ে পাশে। এরা কি মানুষ? মানুষ হলে কিভাবে পারে এসব করতে? আমি ওই মেয়ে আনবো না, ওই রকম পরিবারের সাথে কোনো সম্পর্ক গড়ার ইচ্ছা নেই আমার। বেলি বেগম গর্জে উঠে বললেন কথাগুলো। কথা শেষ করে অতসীর কপালের কাটা জায়গাটায় হাত বুলিয়ে দিলেন। কষ্টে তার 2 চোখে পানি চলে এলো। অরণ্য থম মেরে ধরে বসে আছে পাশে। নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। অতসী অনুরোধ করার পরেও সে নিজেকে সামলাতে পারেনি। প্রিয়াকে ইচ্ছা মতো বকেছে। প্রিয়ার মতো এত নিচে কিভাবে নামলো তা নিয়ে অনেকেই কথা শুনিয়েছে। প্রিয়ার মাধ্যমেই জহির ইসলাম জেনেছেন সে অতসীর সঙ্গে অরণ্যর দেখা হয়েছিল, আর এই জন্য অতসীকে এভাবে মেরে ঘর থেকে বের করে দিল। ছি! দিবা ক্ষীণ কণ্ঠে বলে, এত নোংরা মানুষ আমি আমার জন্মে দেখিনি। এ তো আমার শ্বশুর বাড়ি থেকেও খারাপ লোকজন। রফিক সাহেব রুমে ঢুকলেন, রাগী গলায় বললেন, এই মেয়েকে কোত্থেকে তুলে আনছো অরণ্য? জহির ভাই জানলে রাগ করবে, কিন্তু একে যেখান থেকে আনছো সেখানে রেখে আসো। রফিক সাহেব
ধরেই নিলেন অরণ্য এক্ষুনি ছুটে গিয়ে অতসীকে ফেলে দিয়ে আসবে। অরণ্য খুব বাধ্য ছেলে, বাবার আদেশ সে অমান্য করতেই পারে না। কিন্তু এবার ঘটনা ঘটল উল্টোটা। অরণ্য নিচু গলায় জবাব দিল, অতসী এখানেই থাকবে, কোথাও যাবে না। কি বললে তুমি? যা শুনলে তাই বললাম। যে লোক নিজের মেয়ের সঙ্গে এমনটা করতে পারেন সে কি মনে করবে না, কি ভাববে, তাতে আমার কিছু যায় আসে না। রফিক সাহেব হতধন্তম গলায় বললেন, অতসী ওনার মেয়ে? হ্যাঁ, বড় মেয়ে। কে বলেছে এই কথা? অতসীই বলেছে। রফিক সাহেব ক্ষণকাল চুপ থেকে বলেন, আর তুমি বিশ্বাস করলে? এই মেয়ে তো মিথ্যাও বলতে পারে। তাহলে প্রিয়াও মিথ্যা বলেছে? প্রিয়া তো স্বীকার করেছে যে অতসী ওর সৎ বোন। রফিক সাহেব তারপরও একরোখা গলায় বলেন, এত কিছু জানি না। তোমার কথাতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, তোমার কথার মূল্য রাখছি। এখন আমার কথার মূল্য তুমি রাখবা, আশা করি। অরণ্য গলার স্বর শক্ত করে বলে, মাফ করবেন বাবা, আমি আপনার কথা রাখতে পারছি না। এরকম অসহায় একটা মেয়েকে রাস্তায় ফেলে দেওয়ার মতো শিক্ষা আপনি আমাকে দেননি। রফিক সাহেব আগুন দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অতসী ঘুমে কাতর, তবু চিল্লাচিল্লিতে সে হালকা নড়ে উঠে দেখে বেলি বেগম ধমকের সুরে রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলে, এখানে দাঁড়িয়ে প্যাচাল লাগাইছো কিসের জন্য? যাও তো, মেয়েটা ঘুমাচ্ছে। রফিক সাহেব কড়া গলায় আরেকটা কথা বলতে গিয়েও থেমে যান। সকাল হোক, এত রাতে ঘর ভারী মাথায় তোলার কোনো প্রয়োজন নেই। রফিক সাহেব চলে যেতেই দিবা অরণ্যর পিঠ চাপড়ে দিয়ে বলে, বাবা, বিলাই থেকে বাঘ হলি কিভাবে? অরণ্য বিরক্ত নিয়ে বলল, ডোন্ট ফান। ঠিক আছে ঠিক আছে, কাজের কথা বলি। একটা ডাক্তার ডেকে আনা উচিত নয় কি? মেয়েটার অবস্থা দেখেছিস? বেলি বেগম বললেন, গায়ে খুব জ্বর। অরণ্য ভুলেও গিয়েছিল ডাক্তার ডাকার কথা। তার এক বন্ধু আছে, নাম আমি, সে পেশায় একজন ডাক্তার। অরণ্য দ্রুততার সাথে তাকে ফোন করে আসতে বলে। তার মনে ইসলাম মুখ কিরমির করে বললেন, বলেছিলাম না আমার মেয়ের কপাল খেয়ে ছাড়বেও, দেখলো তো? জহির ইসলাম আশ্বাস দিলেন, আহা, বিয়ে তো ভাঙিনি এখনো, তাই না? আর ওকে তো বের করেই দিয়েছি, আর জীবনও ঘরে উঠতে পারবে না। যদি কখনো দুয়ারের সামনে দেখো, ওর ঠ্যাং ভেঙে দেবে। ওরকম কোনো দরকার নেই। ওর মাটার সঙ্গে ওকেও পাঠিয়ে দিতা। কেন রাখছিলা নিজের কাছে? ওখানেই তো ভুল করেছি আমি। কেন যে পাঠাইনি ওকে? আসলে তখন ও ছোট ছিল তো, তাই একটা মায়া ছিল, ভাবছিলাম আমার কাছে ভালো থাকবে। বেশি ভাবতে যাও কেন? এখন ফল বুঝো। থাক, বাদ দাও, রাত কম হয়নি, ভাত খাওয়া হবে না? তার মনে ভারী নিঃশ্বাস ছেড়ে বললেন, দাঁড়াও, ভাত দিই। প্রিয়া উবু হয়ে নিজের ঘরে শুয়েছিল। তার মনে ইসলাম মেয়ের ঘরে উকিয়ে দিয়ে বললেন, এভাবে মরার মতো পড়ে আছিস কেন? আয়, খেতে আয়। প্রিয়া বলল, খাবো না। কেন? আমাদের সব ঝামেলা তো গেছে, তাহলে আবার মন খারাপ করে আছিস কেন? অরণ্য ফোন ধরছে না মা, আর নেটেও নাই। হয়তো অন্য কাজে ব্যস্ত, যখন ফ্রি হবে তখন তো দিবেই ফোন। তাতে এত মন খারাপের কি আছে? তুমি বুঝবে না, তুমি যাও তো, আমাকে একা থাকতে দাও। খাওয়া নিয়ে ঘ্যানর ঘ্যানর করবে না, খবরদার। তার মনে ইসলাম জোর করলেন না। প্রিয়া এমন জেদি মেয়ে, সে একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। আমি আশ্বস্ত গলায় বলল, চিন্তা করিস না, মেয়েটা ঠিক হয়ে যাবে। আমি পেইন কিলার ইনজেকশন দিয়ে দিয়েছি। পারলে কাল একবার আমার চেম্বারে নিয়ে আসিস, ওর কতগুলো ড্রেসিং করে দেব। এখন তো ড্রেসিংয়ের জিনিস নিয়ে আসিনি। অরণ্য বলল, আচ্ছা, কাল নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, মেয়েটাকে? প্রিয়ার বড় বোন। প্রিয়ার বড় বোন? কই, আমাকে তো প্রিয়া কোনোদিন বলেনি যে ওর বড় বোন আছে। আমাকেই বলেনি, তোকে আর কি বলবে? মানে কি? অরণ্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেক কথা দোস্ত, অন্যদিন বলবো, আজ ভালো লাগছে না। আমি অরণ্যর কাঁধে হাত দিয়ে বলল, যখন ইচ্ছে হবে বলিস, আজ আসি তাহলে। আমাদের গাড়িটা তোকে পৌঁছে দিবে। ধন্যবাদ বন্ধু। আমিনকে বিদায় জানিয়ে অরণ্য রুমে আসে। দিবানি তার ছেলের ঘুম ভেঙেছে বিধায় সে তার ছেলের কাছে গেছে। বেলি বেগম অতসীর পাশে বসে ঝিমাচ্ছে। অরণ্য ডাকে, মা। বেলি বেগম লাফিয়ে উঠলেন, নিজেকে ধাতস্থ করে বললেন, বল। তুমি ঘুমাও মা, মেয়েটা একা থাকবে। একা আর কই, আমি আছি তো। আপাও চলে আসবে ছোটন ঘুমালে। তুমি যাও মা,
তোমার চোখ লেগে আসছে। বেলি বেগম হাই তুলে চলেই গেলেন। অরণ্য বেলি বেগমের জায়গা দখল করে বসলো। তারপর তাকালো অতসীর দিকে। অতসীর ঠোঁটের কিনারায় নীল কালো কালশিটে। ঘুমের মধ্যেও ঠোঁট নড়ছে হালকা ভাবে। হয়তো মেয়েটা কোনো স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্নটা কি সুখের স্বপ্ন নাকি দুঃখের স্বপ্ন? যে মেয়ের বাস্তব জীবন এমন, তার স্বপ্নে দুঃখেরাই আসে বেশি। এই কথা ভেবে অরণ্য পুনরায় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতসীর হাত থেকে ফোন পড়ে যাওয়ার পর অরণ্য একাধারে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু ও পাশ থেকে সাড়া না পেয়ে ফোন কেটে আবার ফোন দেয়। এবার অতসীর গলার বদলে একজন অপরিচিত ভদ্রলোকের গলা পাওয়া যায়, যিনি জানায় অতসী নামের মেয়েটা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অরণ্য দ্রুত ঠিকানা জেনে গাড়ি নিয়ে সেখানে চলে যায় আর অতসীকে নিজের বাসায় নিয়ে আসে। অতসীর শারীরিক কন্ডিশন দেখে অরণ্যর এত রাগ ওঠে যে পারে না এক্ষুনি প্রিয়ার বাবাকে কয়েকটা উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়ে আসে। তার মধ্যে মানবিক বোধ আছে, সে তো অমানুষ না। অরণ্যর চিন্তা সুতো কাটে ফোনের আওয়াজে। এবার অরণ্য অন্য একটা নাম্বারে ফোন দিয়েছে প্রিয়া। অরণ্য একরাশ বিরক্তি নিয়ে ফোন ধরে। ও পাশ থেকে প্রিয়ার আহ্লাদি গলা শোনা যায়। আমার বাবুটা এখনো আমার উপর রাগ। এতবার ফোন দিলাম, ধরলে না, নেটেও নাই। আচ্ছা যান, সরি, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে বোনকে প্রপার সম্মান করব, প্রমিস। অরণ্য চুপ করে থাকে, কোনো কথা বলে না। আসলে তার কথা বলতেও ইচ্ছা করছে না। প্রিয়া ক্ষণকাল পর আবার বলে ওঠে, ও জান, কথা বলো। সরি বললাম তো। অরণ্য গলার স্বর কঠিন করে বলল, স্বাভাবিকভাবে কথা বলা যায় না? গদ গদ ভাব ধরে কথা বলবা না প্লিজ। প্রিয়ার মেজাজ গরম হয়ে যায় অরণ্যর কথায়, কিন্তু রাগটা অপ্রকাশিত রেখে সে স্বাভাবিকভাবে বলে, আচ্ছা সরি এগেইন। তোমার সাথে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। কি? আমি তোমাকে আর বিয়ে করতে চাই না প্রিয়া। প্রিয়ার মাথায় যেন বাজ পড়ল অরণ্যর কথা শুনে। সে অস্ফুট স্বরে কিরকম একটা শব্দ করলো, যেটা অরণ্য বুঝতে পারল না। তাই বলল, কি বলতেছো? ক্লিয়ার করে বলো। প্রিয়া প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, এটা কি বলতেছো তুমি? বিয়ে করতে চাও না মানে? আমি বললাম তো অতসীকে সম্মান করব, ওর সাথে আর খারাপ বিহেভ করব না, তারপরও এটা বললা তুমি? সরি প্লিজ, সরি সরি। অরণ্য চট করে প্রশ্ন করলো, তোমার বোন কই? প্রিয়া সঙ্গে সঙ্গে মিথ্যে বলল, ঘুমাচ্ছে। মিথ্যা বলার সময় প্রিয়ার গলা অবধি কাঁপত না। অরণ্যের ঠোঁটে বিদ্রুপ খেলা করছে। সে ঠাট্টা সরে বলল, ও তোমার পাশেই নাকি? পড়বেন নাই ফের মিথ্যা প্রিয়া। হ্যাঁ, তাকে ডাকো ডাকো, কথা আছে ওনার সাথে। প্রিয়া এবার আমতা আমতা শুরু করলো, আপু তো ঘুমাচ্ছে, সকালে কথা বলল। সকালে কই পাবা তাকে? অত সে আর কখনো তোমাদের বাসায় যাবে না। প্রিয়া চমকে গেল অরণ্যের কথায়। প্রিয়া কিছু প্রশ্ন করার আগেই অরণ্য বলল, অত সে আমার কাছে আছে। তুমি তোমার বাবাকে বলে ওর সঙ্গে যেটা করেছো একদম ঠিক করনি। তোমার মতো মানুষের সাথে কথা বলে যে ছেলেটাই মরে গেছে, বিয়ে তো দূরের কথা। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ও তোমাদের বাসায়? হ্যাঁ আমার বাসায়, আমার পাশে। কোনো সমস্যা? প্রিয়া বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। সে হঠাৎ কিছু বলতে পারল না। চুপ থেকে ধাক্কাটা সামনে নিল, বলল, আমাকে ক্ষমা করা যায় না? অরণ্য চিৎকার করে বলল, না যায় না। তোমার মতো মেয়ে ক্ষমার যোগ্যই না। একবার অতসীর জায়গায় নিজেকে বসিয়ে দেখেছো? তাহলে বুঝতা অতসীর কষ্টটা। আর শোনো, আমি আরো একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি অতসীকে বিয়ে করব, ওর কষ্টগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে সুখে রাখবো। প্রিয়া পাগলের মতো বলল, অরণ্য স্টপ, একদম আমার নাম ধরে ডাকবে না। তোমার আসল রূপ আমার চেনা হয়ে গেছে। গুড বাই। অরণ্য ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে। প্রিয়া অনেকবার অরণ্যের নাম্বারে ফোন দেয়, প্রতিবার নাম্বার বন্ধ। প্রিয়া চিৎকার করে কেঁদে ওঠে। তার চিৎকার শুনে জহির ইসলাম, তানমোনা ইসলাম দৌড়ে আসেন। তানমোনা ইসলাম উদ্বেগ নিয়ে প্রশ্ন করেন, কি হয়েছে, কি হয়েছে? প্রিয়া ঝাঁপিয়ে পড়ে জহির ইসলামের বুকে। অরণ্যর বলা সব কথাগুলো কেঁদে কেঁদে বলে। সব শুনে জহির ইসলামের মাথায় রক্ত চড়ে যায়। সে দাঁত কিরমির করে বলে, যে জন্ম দিতে পারে সে মৃত্যু দিতে পারে। আগামীকাল ওই কলিজা আমি সিরমু। তুই কি সারা রাত জেগে থাকবি? দেবার কথার প্রতি উত্তরে অরণ্য বলল,
তোমার সঙ্গে জেগে থাকলে প্রবলেম? প্রবলেম কিসের? তাহলে জেগেই থাকি। ছোটন ঘুমিয়েছে? হ্যাঁ, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। দিবা হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘামগুলো মুছল। অরণ্য বলল, আপু তোমার জীবন কি থমকেই থাকবে? আর আগাবো না? দিবা প্রশ্নের মানে বুঝেও না বোঝার ভান করে বলল, মানে কিসের কথা বলছিস? আমার জীবন থমকে আছে নাকি? দেবা অস্পষ্টভাবে হাসল। অরণ্য দেবাকে শক্ত গলায় বলল, একদম কথা উড়িয়ে দিবা না। তুমি খুব ভালো করেই জানো আমি কি বিষয়ে বলেছি। দেবার হাসি মিলিয়ে যায়। সে মলিন মুখে একটুক্ষণ চুপ থেকে বলে, মানুষের মনের মানুষ নাই তো, খুঁজে দেখো। ইচ্ছে করে না? কি এমন বয়স হয়েছে তোমার যে ইচ্ছে করে না? আমি ভালো ছেলে দেখি না রে, বিয়ে শাদী আর ভালো লাগে না। একটা নারীর জীবনে পূর্ণতা তো বিয়ে, সেটা থেকে তুমি নিজেকে বঞ্চিত করছো। কই বঞ্চিত করলাম? আমারও বিয়ে হয়েছিল, আফসোস বিয়েটা টেকেনি। তাতে কি? আর শোনো, ভুল বললি। একটা মেয়ের জীবনে পূর্ণতা হলো মাতৃত্ব, সেটা আমি পেয়েছি, আর কিছুর দরকার নেই। তবু আপু, এভাবে তোমাকে দেখতে ভালো লাগে না। ভালো না লাগলে চোখ বন্ধ করে থাক। আপু, অরণ্যকে ধমক দিয়ে চুপ করালো দেবা। মায়ের মতো ঘ্যান ঘ্যান লাগাইছিস কি জন্য? আমি কি তোদের অন্ন ধ্বংস করছি? আমাকে তাড়াতে চাচ্ছিস কেন? ছি, কি যে বলো না। তাহলে একদম চুপ থাকবি, একটা কথাও শুনতে চাই না। আমার কপালে আর বিয়ে শাদী নেই। দানিশকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই, ওকে মানুষের মতো মানুষ করতে চাই। অরণ্য বলল, আমি তোমার পাশে আছি আপু। দিবা প্রসঙ্গ পাল্টাতে বলল, এই মেয়েটার কি করবি? রাতটা না হয় এখানে থাকলো, তারপর? আব্বু যা লাগাইছে, মনে হয় না কাল আর থাকতে দিবে। তুই কি ওর পরিবারের সঙ্গে কথা বলে দেখবি? থানা পুলিশের ভয় দেখাতে পারিস। অরণ্য জবাবে বলল, যে লোকের বুকে দয়া মায়া নাই, সে কোনো কিছুর পরোয়া করবে না। লাভ নাই, ওখানে গেলে এই মেয়ে মারা যাবে। তাহলে কি করবি? অরণ্য ঠান্ডা গলায় সাবধানে আসল কথাটায় পারে আসলো কথাটা পারে। আপু, আমি যদি অতসীকে বিয়ে করি তুমি রাগ করবা? দিবা চমকে গেল অরণ্যর কথায়। এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলে, কি বলতেছিস তুই? এভাবে কথা বলতেছ কেন? আব্বু তোর এই কথা শুনলে ঘরে কুরুক্ষেত্র করে ফেলবে। ফেলো, কেন জানি এই মেয়ের মুখের ঊর্ধ্বে অন্য কিছু ভাবতে ইচ্ছা করে না আব্বু। দিবা অরণ্যর কপালে হাত দিল। তোর গায়ে জ্বর এলো নাকি? এসব আবল তাবল বলছিস? আমি একদম ঠিক আছি। অরণ্য, তুই কিন্তু অনেক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিস। জানি, আজীবন তো নর্মাল সিদ্ধান্ত সাধন করলাম, এবার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত সাধন করে দেখি। আব্বু কিন্তু অনেক ঝামেলা করবে। করুক না আপু, তাতে কি? তুমি কি পাশে থাকবে না? দিবা ড্যাব ড্যাব করে অরণ্যর দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর লম্বা করে একটা দম ছেড়ে বলল, থাকবো। আপা, তুমি কিন্তু বলেছিলে রূপবতী মেয়ের থেকে মায়াবতী মেয়েরা সংসারের জন্য পারফেক্ট হয়। হ্যাঁ, বলেছিলাম। দিবা ঘুমন্ত অতসীর দিকে তাকালো, কি যেন ভেবে বলল, এই মেয়ে একটু শোক পেলে তোকে মায়ে তুলে রাখবে অরণ্য, তোকে মাথায় তুলে রাখবে অরণ্য।